স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রাম আদালতের বারান্দা থেকে গায়েব হওয়া ৯ বস্তা মামলার নথি উদ্ধার করেছে পুলিশ। সকালে নগরীর বাকুলিয়া বউবাজার এলাকায় একটি ভাঙাড়ির দোকানে অভিযান চালিয়ে নথিগুলো উদ্ধার করা হয়। এ সময় আটক করা হয় রাসেল নামের একজনকে। আদালতের মতো স্পর্শকাতর জায়গা থেকে মামলার নথি গায়েবের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রাম মহানগর পিপি অফিসে জায়গা না থাকায় ২০২৩ সালের ২৪শে এপ্রিল থেকে আদালতের বারান্দায় রাখা হয়েছিল ১,৯১১টি মামলার নথি। আদালতের অবকাশকালীন ছুটিতে গত ১৩ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে মামলার এসব নথি উধাও হয়। এ ঘটনায় তোলপাড় শুরু হলে গেল রবিবার কোতোয়ালি থানায় জিডি করেন মহানগর পিপি। বৃহস্পতিবার সকালে নগরীর বাকুলিয়া বউবাজার এলাকায় অভিযান চালিয়ে ৯ বস্তা নথিগুলো উদ্ধার করে পুলিশ। চুরির পরে আদালত চত্বরের চা বিক্রেতা ভাঙ্গারির দোকানে ১৬ টাকা কেজি দরে বিক্রি করে দেন। ডকুমেন্টগুলো কোর্ট বিল্ডিংয়ের বারান্দা অরক্ষিত অবস্থায় স্তূপ আকারে ছিল। সে এগুলি ওয়েস্টেজ কাগজ হিসেবে ভাবে এই মালামালগুলো সে কাঁধে করে নিয়ে ভাঙ্গারের দোকানে কাগজ আকারে বিক্রি করেছে। আদালতের মতো স্পর্শকাতর জায়গায় নিরাপত্তা জোরদারের দাবি আইনজীবীদের। আদালত ভবন, জেলা প্রশাসক কার্যালয়, বিভাগীয় কমিশনের কার্যালয় এবং অনেক গুরুত্বপূর্ণ আমাদের ট্রেজারি সেকশন এখানে আছেন। এখানে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে। আমার মনে হয় টোটাল এলাকাটা একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে রাখাটা দরকার। মামলা প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি উধাও হয়ে যাওয়ার ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। স্বপ্ন ছিল বাবা মা নিয়ে থাকার মতো একটি বাড়ি করবে চাঁদপুরের ফরিদ সোয়াল। পরিবারের অসচ্ছলতা কাটাতে ঢাকায় গার্মেন্টসে কাজ শুরু করেন। তবে প্রথম মাসের বেতনটিও তুলতে পারেনি। ৫ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে আহত ফরিদের মৃত্যু হয় ৬ই আগস্ট। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে শোকে পাথর বাবা মা। অল্প বয়সে আমার স্বপ্ন ভেঙেছে বহুবার, কারণ একটাই, মধ্যবিত্ত আমার পরিবার। টিকটকে বাবা মা ও সাংসারিক অবস্থা নিয়ে এভাবেই ভিডিও পোস্ট করতেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত ২১ বছর বয়সী ফরিদ সোয়াল। ৫ই আগস্ট সকালে খাবার খেয়ে মায়ের কাছে বিদায় নিয়ে আন্দোলনে যান ফরিদ। সেখানেই গুলিবিদ্ধ হয় সে। পরে ৬ই আগস্ট চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে ফরিদ। বাবা মায়ের জন্য একটি বাড়ি তৈরির স্বপ্ন দেখত ফরিদ, আর এজন্য করেছিল পাসপোর্টও। দেশের আন্দোলনে নামলে শহীদ যদি আমি মরি তা শহীদই মরা মরব। যেন বিদেশে কইছে যাইবো, যাই কইছে আমার বাড়ি করে দিব, ঘর করে দিব, আমার দানা মানা মুক্তি করবো। আল্লাহ মনের শহীদ। ছেলে ফরিদের উপার্জনই ভরসা ছিল বৃদ্ধ এই দম্পতির। তার অনুপস্থিতিতে হতাশা নেমে এসেছে পরিবারটিতে। ফ্যামিলিটা যে কীভাবে চলছে, কীভাবে চলাফেরা করতেছে, ওটা খাই আসে না খাইছে, এটা কোনো কেউ কর্মকর্তা কেউ জিজ্ঞেস করে নেই। হোলার স্বপ্ন ছিল একটা, যেমন একটা নিজে একটা ঘর তুলে থাকবো। আমার সরকারের কাছে আমাদের এতটুকুই আবেদন, একটু জায়গা জমি কিনতে পারে, সরকার যেন একটু সাহায্য করে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবারের একজন সদস্যকে কর্মসংস্থানের কথা জানিয়েছেন জেলা প্রশাসক। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কিছু আর্থিক সহায়তা এবং খাদ্য সহায়তা দিয়েছি। যাদের সে হয়তো উপার্জনশীল একমাত্র ব্যক্তি ছিল, এইরকম ওই পরিবারে যদি অন্য কেউ থাকে তাকে হয়তো একটা কর্ম দেওয়ার আমাদের এরকম একটা প্ল্যান আছে। নিহত ফরিদের স্বপ্ন পূরণে বাবা মায়ের জন্য একটি বাড়ি নির্মাণে সহায়তার প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। পৌষের শেষ ভাগে দেশে চলছে শীতের দাপট। অস্থির জনজীবন, বিপর্যস্ত প্রাণীকুল, দুর্ভোগে স্বল্প আয়ের মানুষ। রাজধানী সহ দেশের বেশিরভাগ অঞ্চলে বইছে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে ৯.১ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড ঠান্ডা আর কুয়াশায় চরম দুর্ভোগে শ্রমজীবী মানুষ। এদিকে সীমান্ত জেলা চুয়াডাঙ্গায় হিমেল হাওয়ায় আবারও কমেছে তাপমাত্রার পারদ। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর চাপ, বেশি আক্রান্ত শিশু, বয়স্করা। গত কয়েকদিনের তুলনায় পঞ্চগড়ের তাপমাত্রা কিছুটা বেড়েছে। সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে ভোর থেকে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে শীত। এদিকে সকাল থেকে মেঘাচ্ছন্ন আকাশ আর হিমশীতল বাতাসে গত ২ দিনের তুলনায় আজ আবারও ঠান্ডা বেড়েছে কুড়িগ্রামে।
বাধ্য আজকে গাড়ি নিয়ে বাড়াইছে, বাড়াইয়া রোডে থাকতে পারতেছি না ঠান্ডার ঠেলায়। গতবার শীত অনেক বেশি, বহুত বেশি, চোখে দেখা যায় না। এই ঠান্ডার কারণে আমরা জমিতে নামতে পারি না, অনেক অসুবিধা হয়। মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা সরকারের সাথে আরাকান আর্মির চলমান সংঘাতের কারণে বিরূপ প্রভাব পড়েছে টেকনাফ স্থলবন্দরে আমদানি রপ্তানি বাণিজ্যে। ৩রা ডিসেম্বরের পর পণ্য বোঝায় কোনো জাহাজ আসতে পারেনি বন্দরে, এতে ক্ষতির মুখে ব্যবসায়ীরা। অন্যদিকে কাজ না থাকায় জীবনযাত্রায় প্রভাব পড়েছে শ্রমিকদেরও। তবে বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার। মাসখানেক আগেও আমদানি পণ্যের ভিড় আর শ্রমিকদের শোরগোলে মুখরিত থাকত টেকনাফ বন্দরের জেটি, থাকত গাড়ির দীর্ঘ লাইন। কিন্তু বর্তমানে সেখানে খালি জেটিতে অলস সময় কাটাচ্ছেন শ্রমিকরা। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে গত বছরের ৮ই ডিসেম্বর আমদানি প্রায় বন্ধই হয়ে গেছে। কালীভদ্রে বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য নিয়ে দু একটা ট্রলার গেলেও মিয়ানমার থেকে আসছে না কোনো মালবাহী ট্রলার। ফলে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির পাশাপাশি অর্থাভাবে শঙ্কায় দিন কাটছে শ্রমিকদের। আগেও অনেক প্রচুর কাজ করতাম, নাইট ডে প্রচুর কাজ ছিল। এখন বলতে গেলে আমরা যারা সিএনএফে কাজ করি তারা খুব মানবতার জীবনযাপন করতেছি। কাজ আসে কিন্তু এখান থেকে যাইতে গাড়ি ভাড়া পাই না আমরা এখন। সিএনএফ এজেন্টরা বলছেন মিয়ানমারে চলমান সংঘাতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। টেকনাফ স্থলবন্দরের দীর্ঘদিন ধরে আমদানি রপ্তানি প্রায় বন্ধ বললে চলে। মায়ানমার থেকে কোনো ট্রলার আসবে কিনা এই ব্যাপারে কোনো সঠিক তথ্য আমাদের কাছে নাই। বন্দরের রাজস্ব বিভাগের তথ্য মতে 2023-2024 অর্থ বছরে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 47,000 মেট্রিক টন মালামাল আমদানি হয়। সেখানে চলতি অর্থ বছরে আমদানি হয়েছে মাত্র 11,000 মেট্রিক টন পণ্য। গেল অর্থ বছরের তুলনায় রাজস্ব কমেছে 170 কোটি টাকা। গত বছরে 47,000 আর এই বছরের 6 মাসে 11,000, অনেক পার্থক্য। অর্থাৎ পণ্য আমদানি একেবারেই কমে গিয়েছে। সর্বশেষ গত ডিসেম্বরের 3 তারিখে এই বন্দরে পণ্যবাহী জাহাজ এসেছে। আরাকান আর্মিরা সেই জাহাজগুলো আসতে বেশ প্রতিবন্ধকতা তৈরি করছে। সম্প্রতি টেকনাফ সীমান্ত সফরে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এই সংকট সমাধানে মিয়ানমার সরকার ও বিদ্রোহী গোষ্ঠী দুপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা চলছে। এই ব্যাপারে প্রধান উপদেষ্টা একটা হাই রিপ্রেজেন্টেটিভ, একজন যার স্ট্যাটাস উপদেষ্টা দিয়ে একজন ডক্টর খলিলুর রহমানকে নিয়োগ করা হয়েছে। উনি কিন্তু এই ব্যাপারে সার্বক্ষণিক দেখাশোনা করতেছে। সীমান্তের অস্থিরতা ও স্থলবন্দরের ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা ব্যবসায়ী ও বন্দর শ্রমিকদের। ডিবিসি নিউজ ডেস্ক। থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলের চিকিৎসায় টাঙ্গাইল থেকে ঢাকা যাওয়ার পথে সাভারে সড়ক দুর্ঘটনায় ঝরে গেল একই পরিবারের 4 জনের প্রাণ। অনাকাঙ্ক্ষিত এ মৃত্যুতে শোকে স্তব্ধ স্বজনরা। 4 খাটিয়া সাজিয়ে রয়েছেন মরদেহের অপেক্ষায়। অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ, আগুনের সূত্রপাত। পরে আরও 2টি বাসে আগুন ছড়িয়ে আহত হন 15 জন। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক AH ফারুক সিদ্দিকী সহ পরিবারের 4 সদস্যকে হারিয়ে দিশেহারা স্বজনরা। বাবা, মা ও ভাইয়ের মৃত্যুর খবর জানে না নিহত ফারুক সিদ্দিকীর মাদ্রাসায় পড়ুয়া ছোট ছেলে ফাহিম সিদ্দিকী। একই পরিবারের 4 জনের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এই এলাকায় সবাই মর্মাহত, এই ঘটনায় সবাই শোকাহত। মর্মান্তিক দুর্ঘটনা, মর্মান্তিক কষ্টদায়ক এটা মৃত্যু। প্রায় 3 বছর যাবৎ থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত বড় ছেলে মহাইমিন সিদ্দিকী ফুয়াদ উন্নত চিকিৎসার জন্য বুধবার রাতে অ্যাম্বুলেন্সে করে যাচ্ছিলেন ঢাকায়। সঙ্গে ছিলেন স্ত্রী সোনিয়া আক্তার ও বড় বোন মাহফুজা আক্তার শিলা। পথে রাত 2টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া পুলিশ টাউন এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়, যা প্রথমে একটি বাসে এবং পরে পেছনে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে যায় যানবাহন 3টি। ঘটনাস্থলে প্রাণ হারান 4 জন। জীবন বাঁচাতে তাড়াহুড়ো করে বাস থেকে নামার সময় আহত হন অন্তত 15 জন। তাদের ভর্তি করা হয় স্থানীয় বিভিন্ন হাসপাতালে। নাজমুস সাকিব সামি, ডিবিসি নিউজ ডেস্ক।
প্রায় ৫ মাস ধরে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রো ভিসি রেজিস্ট্রার পদ খালি রয়েছে। এতে সংকটে পড়েছে বিশ্ববিদ্যালয়টি। একাডেমিক, প্রশাসনিক, আর্থিক ও অবকাঠামো উন্নয়নে নানামুখী সমস্যার মুখোমুখি প্রতিষ্ঠানটি। শিক্ষক নিয়োগও বন্ধ রয়েছে। এতে বিপাকে শিক্ষার্থীরা। দেখা দিয়েছে সেশন জট। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ও বৃহত্তর কোনো সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না ভিসি ছাড়া। স্মারকলিপি দেওয়া সহ নানা কর্মসূচি পালন করা হলেও এখনও নিয়োগ না হওয়ায় হতাশ শিক্ষার্থীরা। নানান জটিলতার কথা স্বীকার করে দ্রুত ভিসি নিয়োগের দাবি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও। ছাত্রদের দাবির মুখে গেল 18 আগস্ট বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর সেলিনা আক্তার সহ প্রো ভিসি ও প্রক্টর পদত্যাগ করেন। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।